জীবন্ত ভারতের স্তূপে আগুন দিলে যেমন ধামাকা হয়, ঠিক তেমনই এই লোকটার সাথে লাগতে যাওয়া মানেই নিজের ধ্বংস নিজে ডেকে আনা। আজ নিয়ে এসেছি এমন এক মুভি যেখানে দুর্নীতিবাজ পুলিশরা ভেবেছিল সাইকেল চালানো এক সাধারণ ছেলের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে ভয় দেখাবে, কিন্তু তারা খুনাক্ষরটে আর পায়নি যে তারা কার লেজে পা দিয়েছে। এই লোকটা সাধারণ কেউ নয়, বরং এক্স মেরিন সোলজার, যে জানে কিভাবে বন্দুক ছাড়াই খালি হাতে শত্রুর হাড়গোড় আলাদা করতে হয়। বাই হিরো যখন তার কমব্যাট মোডে চলে যায় তখন পুরো থানার অবস্থা টাইট হয়ে যায়। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি রেবেল রিজ, যেখানে একাই 100 হয়ে আমাদের হিরো দেখাবে তার ধামাকা। সিনেমার শুরুতে আমরা ট্যারি নামের একজন ব্যক্তিকে দেখি যে তার সাইকেলে বসে কানে হেডফোন লাগিয়ে একটা শহরের দিকে যাচ্ছে। আসলে সে ছোটবেলায় এখানেই থাকতো, কিন্তু বেশ কয়েক বছর আগে তার বাবা মা তাকে নিয়ে নিউ ইয়র্কে চলে যান। এখন তার খুব জরুরি একটা কাজ পড়েছে, যার কারণে তার আবার এই শহরে ফিরে আসতে হলো। সে জরুরি কাজটা হলো তার কাজিন মাইককে পুলিশ এই শহরের ভেতরে আটকে রেখেছে। পুলিশ তাকে বৃহস্পতিবার দিন সেন্ট্রাল জেলে পাঠাতে যাচ্ছে, আর যদি সেন্ট্রাল জেলে চলে যায় তবে টেরি এবং মাইকের শত্রুরা তাকে জেলের ভেতরেই মেরে ফেলবে। তাই টেরিকে এখন কিছু না কিছুই করতে হবে। কিন্তু ঠিক তখনই আমরা দেখি যে টেরির পেছনে কিছু পুলিশ সদস্য লেগে পড়েছে। তারা টেরির জন্য অনেক হর্ন বাজায়, কিন্তু টেরি বেচারা কানে হেডফোনে থাকার কারণে কিছুই শুনতে পায় না। তাই পুলিশ সদস্যরা টেরি সাইকেলের পেছন থেকে ধাক্কা মারে তাকে খুব বাজেভাবে নিচে ফেলে দেয়। পুলিশরা সাথে সাথে গাড়ি থেকে বেরিয়ে মাটিতে শুয়ে পড়তে বলে। টেরি ঠিক তাই করে। টেরি অবাক হয়ে বলে, আপনারা আমাকে কেন ধরছেন? আপনাদের নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আমি কোনো অপরাধ বা চোর নই। কিন্তু পুলিশ ধমক দিয়ে বলে, আমরা যা বলবো তুমি ঠিক সেটাই করবে, বেশি বকবক করলে তোমার জন্য ভালো হবে না। তাদের মধ্যে একজন পুলিশ সদস্যের নাম কেভিন এবং অন্যজনের নাম জোনাস। কেভিন একে একে টেরির ব্যাগ থেকে সব জিনিস বের করে চেক করা শুরু করে। জোনাস টেরিকে জিজ্ঞেস করে, এই ট্যাটুটা কিসের জন্য বানিয়েছ? টেরি শান্ত গলায় বলে, আপনারা এসব একজন সাধারণ নাগরিককে জিজ্ঞেস করতে পারেন না। জোনাস ব্যঙ্গ করে বলে, মনে হচ্ছে পুলিশ আর আইন সম্পর্কে তোমার বেশ ভালো জ্ঞান আছে, তাই বলো এই প্যাকেটের ভেতরে কি আছে? টেরি বলে, এর মধ্যে কোনো বিপজ্জনক জিনিস নেই, না ড্রাগস আছে না কোনো বোমা। কেভিন বিশ্বাস করে না, সে বলে, এর মধ্যে তো নাস্তা আছে বলে মনে হচ্ছে না, সত্যি করে বলো এর মধ্যে কি আছে, নইলে আমাকে গন্ধ শোকার জন্য পুলিশের কুকুর আনতে হবে, আর তাতে অন্তত 1 ঘন্টা সময় লাগবে, আর ততক্ষণ তোমাকে এখানে পচে মরতে হবে। এরপর ট্যারি শেষমেশ তাদের বলেই দেয় যে এর মধ্যে $36,000 আছে। কেভিন আর জোনাস ব্যাগ চেক করে, সত্যি সত্যি $36,000 পায়। জোনাস সন্দিহান হয়ে বলে, এই টাকা কি মাদকের জন্য? টেরি বলে, দেখুন আপনাদের ভুল হচ্ছে, আমি যে ব্যাংক থেকে এই টাকা তুলে এনেছি আমি তার রিসিট দেখাতে পারি, যদি বিশ্বাস না হয় আমি ব্যাংকের ক্যাশিয়ারের সাথে আপনাদের কথা বলিয়ে দিতে পারি। কিন্তু পুলিশরা বলতে থাকে, না, হয় তুমি জেলে যাবে অথবা এই টাকা আমাদের দিয়ে চুপচাপ চলে যাবে। টেরি অবাক হয়ে বলে, এটা কি ধরনের কথা, পুলিশ হয়ে আপনারা চুরি করছেন? কিন্তু তারা সাফাই গায়, আমরা কোথা থেকে খবর পেয়েছি যে এই টাকা মাদকের টাকা, তাই পুলিশ এই টাকা বাজেয়াপ্ত করছে। কোর্টে গিয়ে তুমি মামলা করতে পারো, তদন্ত শেষ হওয়া পর্যন্ত তুমি সব টাকা ফেরত পেয়ে যাবে। কিন্তু টেরি তাদের বলে, দেখুন ব্যাপারটা এমন যে আমার এই টাকা খুব দরকার, আপনারা চাইলে $10,000 আমাকে দিয়ে বাকি সব রেখে দিন, কারণ এই $10,000 দিয়ে আমি আমার কাজিন মাইকের জামিন করাবো। এতে কেভিন বলে, না, আমরা অফার একবারই দেই, হয় তুমি জেলে পৌঁছবে অথবা চুপচাপ আমাদের টাকা দিয়ে এখান থেকে বিদায় হও। টেরি এবার কড়া গলায় বলে, আপনারা এভাবে কোনো নাগরিকদের ধমকাতে পারেন না, আপনাদের কাছে না আছে কোনো ওয়ারেন্ট, না আছে কোনো প্রমাণ, তাই আগে নিজেদের হোমওয়ার্ক করুন, তারপর আমাকে ধরবেন। এটা শুনে কেভিন খেপে যায়। কেভিন বলে, এখন তো আমি কোনোভাবেই তোমার এই টাকা দেব না, যাও কোর্টে গিয়ে আমার বিরুদ্ধে কেস করো। এতটুকু বলেই তার টেরি সব টাকা সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু টেরি কোনো আতঙ্কিত না হয়ে সেখান থেকে যেতে থাকে। সে বুঝতে পেরেছিল যে এই পুলিশরা প্রকাশ্যে দুর্নীতি করছে, তাই টেরিকে এদের বিরুদ্ধে কিছু না কিছু তো করতেই হবে। কিন্তু এখন টেরির সামনে সবচেয়ে বড় সমস্যা হলো বৃহস্পতিবারের আগেই তাকে মাইকের জামিন করাতে হবে, আর আজ মঙ্গলবার। যদি সে বৃহস্পতিবারের মধ্যে মাইকের জামিনের টাকা জোগাড় করতে না পারে, মাইক বেচারা ভ্যাগরে মারা পড়বে। তাই টেরি তার সাইকেলে চড়ে সে শহরে চলে আসে, যেখানে সে ছোটবেলায় থাকতো। শহরটির নাম ছিল ওয়েদারম্যান টাউন এবং সেই শহরটি বেশ উন্নত ছিল। শহরের ভেতর নিজস্ব কোর্ট এবং নিজস্ব পুলিশ স্টেশন ছিল। শুধু তাই নয়, আশেপাশে আরও 4টি শহরের মানুষ আইনের কাজের জন্য এই ওয়ালারম্যান টাউনে আসতো। টেরি সে কোর্টের ভেতর চলে আসে, যেখানে সে মাইকের জামিন হওয়ার কথা ছিল। সেখানে টেরিকে খুব কড়াভাবে চেক করা হয় এবং তাকে ভেতরে থাকা একজন কোর্টের কর্মচারীর কাছে পাঠানো হয়। কর্মচারীটির নাম ছিল উইলিয়াম।
উইলিয়াম জিজ্ঞেস করে তোমার এই চোট কোত্থেকে লাগলো। টেরি বলে আমি সাইকেল চালাতে খুব কাঁচা, তাই ওখান থেকেই লেগেছে। আপনি আমাকে এটা বলুন যে আপনি কি আমার বন্ধুকে মুক্ত করতে পারবেন। উইলিয়াম তীক্ষ্ণ দৃষ্টিতে বলে বন্ধু নাকি কাজিন। টেরি এটা শুনে বেশ অবাক হয়, কারণ সে কিভাবে জানলো যে মাইক টেরি কাজিন। টেরি এই চিন্তায় মগ্ন ছিল। তখন উইলিয়ামস বলে যতক্ষণ না তুমি টাকা আনবে ততক্ষণ জামিন টামিন কিছুই হবে না। টেরি এবার আরও বেশি অবাক হয়ে যায়, কারণ উইলিয়াম কিভাবে জানলো যে টেরির সব টাকা পুলিশ বাজেয়াপ্ত করে নিয়েছে। টেরি জিজ্ঞেস করে আপনাকে এসব ব্যাপারে কে বলল, কিন্তু উইলিয়াম তাকে কিছুই বলে না। উইলিয়াম বলে দেখো বাচ্চা, আমার লাঞ্চের সময় হয়েছে, কিছুক্ষণ পর টাকা নিয়ে এসো, তখন আমরা কথা বলবো। এমনিতেও আলোচনার কিছুই নেই, তুমি টাকা আনবে আর আমি সাথে সাথেই তার জামিন করিয়ে দেবো। মাত্র 5 মিনিটে কাজ শেষ হয়ে যাবে, তাই আমার কথা মানলে টাকার ব্যবস্থা করো। তখনই আমরা সামার্স নামের একটি মেয়েকে দেখি, যে তাদের কথাবার্তা শুনে ফেলে। উইলিয়ামস চলে যাওয়ার সাথে সাথেই সে টেরিকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি, এবং তাকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে যায়। টেরি সন্দিয়ান হয়ে বলে আপনিও কি আমার কাছে টাকা চাইবেন, কিন্তু সামার্স, যার মনটা খুব ভালো ছিল, সে বলে আমি এখন প্র্যাকটিস করছি, আগামী বছর আইনজীবী হয়ে যাব, তাই আমি তোমার কাছ থেকে কোনো ফি নেব না। এখন বলো আসলে কি হয়েছে। এরপর টেরি সামার্সকে সব সত্য ঘটনা খুলে বলে। সামার্স দীর্ঘশ্বাস ফেলে বলে তুমি এখনো যার টাকা পুলিশরা মেরে দিয়েছে, এখানে কোনো না কোনো ব্যক্তির টাকা পুলিশ কোনো না কোনো সময় লুট করেছে, তাই ওই টাকা আর তুমি ফেরত পাবে না। টেরি সামার্সকে জিজ্ঞেস করে এখানে কি সব খবর আগুনের মতো ছড়ায়। সামার্স বলে খবর আগুনের মতো ছড়ায় না, পুলিশ থেকে শুরু করে কোর্ট পর্যন্ত সবাই একে অপরের সাথে জড়িত, এবং সবাই 1 নম্বরে দুর্নীতিবাজ লোক, তাই ছোট থেকে বড় সব দুর্নীতির খবর এই দুর্নীতিবাজদেরই জানা থাকে। সামার্স আরও বলে আমার কথা মানলে কোত্থেকেও টাকা জোগাড় করো, এছাড়া আর কিছু হতে পারে না। যদি তুমি পুলিশের বিরুদ্ধে কোর্টে কেস করো তবে উল্টো তোমারই সাজা হবে, কারণ কোর্টের বিচারকও পুলিশের সাথে মিলে আছে, তাই সে পুলিশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না। আর এটা আইন যে যদি তুমি প্রথম কোর্টের কেসে হেরে যাও এবং কেসটা খুব গুরুতর না হয়, তবে তুমি অন্য কোনো কোর্টে আপিল করতে পারবে না। তাই পুলিশটাও ঠিক ততটুকুই দুর্নীতি করে যাতে তাদের চাকরি নিয়ে টানাটানি না পড়ে, তাই তোমাকে এখন টাকারই ব্যবস্থা করতে হবে। তবে মনে রেখো কোনো দরকার হলে কোনো বিনা দ্বিধায় আমাকে জিজ্ঞেস করো। সামার্স বলে তুমি আমাকে তোমার নাম্বার দাও, কিন্তু টেরি বলে আমি এত সহজে কাউকে আমার নাম্বার দেই না। সামার্স এটা দেখে অবাক হয়, কিন্তু টেরি সেখান থেকে চলে যায়। পরের মুহূর্তে আমরা টেরিকে দেখি যে নিউ ইয়র্কে তার বাবা মাকে ফোন করে। সে বলে বাবা আমার $10,000 দরকার, কিন্তু তার বাবা মা নিরুপায় হয়ে বলে আমাদের কাছে এত টাকা আগেও ছিল না আর আজও নেই, তাই আমরা তোমাকে সাহায্য করতে পারবো না। কিছুক্ষণ পর আমরা দেখি টেরি একটি জঙ্গলের ভেতর ক্যাম্পিং করে খাবার খাচ্ছে, কারণ তার থাকার মতো কোনো ঘর ছিল না, আর যে টাকা সে নিয়ে এসেছিল তাও পুলিশ নিয়ে নিয়েছে। সে কোনো মতো নদী থেকে মাছ ধরে রাত পার করে। টেরি দেখতে যেমন শক্তিশালী, তার কাজকর্মেও তাকে বেশ প্রশিক্ষণ সৈনিকের মতো মনে হয়, কিন্তু তার আসল পরিচয় কি তা আমরা সামনে জানতে পারবো, কারণ তার সাথে এখন পর্যন্ত যা হয়েছে সাধারণ কোনো মানুষ হলে এতক্ষণে আতঙ্কিত হয়ে শহর ছেড়ে পালাতো। সকাল হতেই সে সোজা ওয়েলম্যান টাউনে পুলিশ স্টেশনে চলে আসে। সেখানে এলিজাবেথ নামের এক পুলিশ অফিসারের সাথে তার দেখা হয়। সে বলে নিজের রিপোর্ট লিখবে। টেরি তার ফোনের রেকর্ডিং চালু করে স্ক্রিন উল্টো করে সেখানে রেখে দেয়। এলিজাবেথ বলে একটু তাড়াতাড়ি করুন, আমার আর অনেক কাজ আছে। টেরি সোজা সাপটা বলে আমার $36,000 পুলিশ কোনো কারণ ছাড়াই বাজেয়াপ্ত করে রেখেছে। এইটা শুনেই এলিজাবেথ চমকে ওঠে। সে উঠে জোনাসকে টেরির কাছে পাঠায়। জোনাস টেরিকে দেখে বলে দেখো আমি জানি তুমি রেগে আছো, আর তুমি প্রথম নও যে রেগে আছে, তাই আমার পরামর্শ মানলে এখান থেকে কেটে পড়ো, কারণ ওই টাকা আর তুমি কখনোই পাবে না। তাই ভালো হয় আমাদের সাথে পাঙ্গা নিও না। টেরি কিছু বলার আগে সেখানে শেরিফ চলে আসে। শেরিফের নাম মার্লো। মার্লো বলে বাছা আগে তো ওই ফোনের রেকর্ডিং বন্ধ করো, আর যা রেকর্ড করেছো তা ডিলিট করো। টেরির সাথে সাথেই রেকর্ডিং বন্ধ করে দেয়। মার্লো বলে দেখো বাছা ওই টাকা তুমি পাবে না, কারণ আমরা এখনো ওই টাকার ক্ল্যারিফিকেশন পাইনি, অর্থাৎ তদন্ত শেষ হওয়ার পরেই আমরা টাকা তোমার হাতে দেব, কিন্তু যদি তাতে কোনো ঘাপলা থাকে তবে সব টাকা পুলিশই রেখে দেবে। টেরি এটা শুনেই বলে হ্যাঁ তো তদন্ত শুরু করুন না, 1 ঘন্টার কাজ, আর আপনারা গত 1 দিন ধরে আমাকে অপমান করছেন। মার্লো মুচকে এসে বলে তোমাকে অপমান করার কোনো শখ আমাদের নেই, কিন্তু আমাদের ওপর যে ডেপুটি আছে না, সে খুব দুর্নীতিবাজ লোক, আর সে এখানে যখন তখন চলে আসে, তাই তদন্ত করে টাকা ক্ল্যারিফিকেশন পাওয়ার পরেও ডেপুটি আমাদের ছাড়বে না। এই সব দুর্নীতি আমরা ডেপুটির জন্যই করি,
আর এই কথা শুনে টেরি বেশ অবাক হয়, কারণ নিজের চাকরি ঝুঁকি নিয়েও ওই ডেপুটির জন্য তারা কেন দুর্নীতি করবে। কিন্তু টেরি শুধু মাইকের জামিন করা দরকার ছিল, তাই টেরি বলে, আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের তদন্তের ব্যাপারে জিজ্ঞেস করছি না, আমি শুধু $10,000 চাই, বাকি $26,000 আপনারা রেখে দিন। আমি ওই টাকা নিয়ে আমার কাজিন মাইকের জামিন করাবো, তারপর আমি আপনাদের কখনোই বিরক্ত করব না। এটা শুনে মার্লো বলে, আচ্ছা তো তোমার মাইকের জামিনের জন্য টাকা দরকার ছিল, আর এই কথা আগে বললে এত ঝামেলাই হতো না। দেখো এমন করো, যদি কোর্টে মাইকের জামিন হয়ে যায় তবে আমরা পুলিশই তাকে ছেড়ে দেব, কিন্তু ব্যাপারটা হলো তুমি বৃহস্পতিবার সকাল 9টার আগে চলে আসো, আমরা কাউকে জানতেও দেব না এবং মাইকে জেলে বাস থেকে বের করে তোমার সাথে পাঠিয়ে দেব। কিন্তু মনে রেখো, তুমি আর ওয়েলম্যান টাউনের আশেপাশেও আসবে না। সবাই এটাই ভাববে যে মাইককে তার কাজিন ভাগিয়ে নিয়ে গেছে। দেখো আমরা দুজনেই জানি যে কালকের মধ্যে তুমি কোথা থেকেও $10,000 আনতে পারবে না, তাই তোমার কাছে একটাই মাত্র রাস্তা, যদি চাও যে তদন্ত হোক তবে বাঁচা সেটা পুরো 7 দিন আগে কোনোভাবেই সম্ভব না, এখন সিদ্ধান্ত তোমার হাতে। টেরি এটা শুনে সাথে সাথে মার্লোকে বলে, চলুন ঠিক আছে, আমি আপনার অফারে রাজি আছি, আমি কাল সকাল 9টার আগে আসবো এবং এসে মাইককে আমার সাথে নিয়ে যাব। মার্লো তৃপ্তির হাসি এসে বলে, এই তো কথার মতো কথা, চলো এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ো। পরদিন সকালে আমরা দেখি টেরি ঠিক 9টায় পুলিশ স্টেশনের বাইরে চলে আসে। এসে সে মার্লোকে জিজ্ঞেস করে, মাইক কোথায়? মার্লো তাচ্ছিলের সুরে বলে, আরে তুমি পুরো 4 মিনিট লেট, মাইকের বাস তো 4 মিনিট আগেই এখান থেকে বেরিয়ে গেছে। টেরি বলে, সেটা তো ঠিক আছে, কিন্তু সবকিছু তো আপনার নিয়ন্ত্রণে ছিল, তো আপনি তাকে সবার থেকে তো আলাদা করতে পারতেন না। কিন্তু মার্লো নির্লিপ্ত ভঙ্গিতে বলে, আমি তো আর তোমার কোন আত্মীয় নই যে তোমার কথা মানবো, তাই এখন আমি কিছুই করতে পারবো না। এটা শুনে টেরির প্রচন্ড রাগ হয়, কিন্তু টেরির সাথে সাথেই তার সাইকেলে চড়ে বাসের পিছু নেওয়া শুরু করে। সে অনেক শর্টকাট নেয় এবং শেষমেশ বাসের কাছে পৌঁছে যায়। সে বাসের উপর থাপ্পড় মেরে বলে, মাইক তুমি কি ভেতরে আছো? মাইক ভেতর থেকে বলে, হ্যাঁ ভাই আমি ভেতরে আছি। টেরি হাঁপাতে হাঁপাতে বলে, শোনো, জামিনের ব্যবস্থা একটু সমস্যা হচ্ছে, তাই সেন্ট্রাল জেলে তুমি কোনোভাবে 3 দিন টিকে থাকো, আমি 3 দিনের মধ্যে তোমাকে জামিন করিয়ে দেব। এটা শুনে মাইক ভয়ে বলে, আমার খুব ভয় লাগছে ভাই, তুমি প্লিজ কিছু না কিছু করো। টেরি ভরসা দিয়ে বলে, ভয় পেও না, সাহস জোগাড় করো, বাস 3 দিনের তো কথা। এতটুকু বলতে বাস ড্রাইভার বাসের গতি অনেক বাড়িয়ে দেয়, ফলে টেরি পেছনে পড়ে যায়। তখন টেরির সাথে সাথে সামার্সের কাছে আসে। সামার্স জিজ্ঞেস করে, কি হলো, তুমি টাকা নিয়ে এসেছো? টেরি বলে, টাকা ছাড়ো, আগে এটা বলো যে কেই ডেপুটি, আর সে সবাইকে কেন দুর্নীতি করাচ্ছে। সামার্স অবাক হয়ে বলে, ডেপুটির ব্যাপারে তো আমরা কখনোই শুনিনি, আর এটাও শুনিনি যে সে দুর্নীতিবাজ লোক। বলো, তোমাকে ডেপুটির ব্যাপারে কে বললো? টেরি বলে, মার্লো। এটা শুনে সামার্স সাথে সাথে বুঝে যায় যে মার্লো তাকে মিথ্যা বলেছে। সামার্স বলে, দেখো, মার্লোই হলো এখানকার সবচেয়ে উঁচু পদের এবং সবচেয়ে দুর্নীতিবাজ লোক, তারপর বিচারক এবং তারপর নিচের ছোটখাটোরা। মার্লো তোমাকে যা কিছুই বলেছে সব মিথ্যা, তাই আমার পরামর্শ মানলে প্লিজ তার সাথে বিবাদে জড়িও না। টেরি বলে, আর আমি তোমার পরামর্শ কেন মানব? এর জবাবে সামার্স আবেগপূর্ণ গলায় বলে, আমারও একটা মেয়ে আছে, আর আমি এখানে থাকি, আমার স্বামী মারা গেছে, তাই আমি তাকে খুব কষ্টে বড় করছি, আমাকে বিশ্বাস করো, আমি তোমার সাথে মিথ্যা বলছি না। এটা শুনে টেরি কিছুই মাথায় আসছিল না যে সে কি করবে। বেচার কাছে খাবার টাকা পর্যন্ত ছিল না, যা কিছুই ছিল সব পুলিশ বাজেয়াপ্ত করেছে, তাই এখন তাকে জলদি কিছু না কিছু করতেই হবে, নইলে মাইক ব্যাঘরে মারা যাবে। অন্য একটি দৃশ্যে আমরা দেখি কেভিন আর জোনাস মার্লোকে টেরি ব্যাপারে সব জানাচ্ছে। জোনাস তাচ্ছিল্য করে বলে, সে একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, কিন্তু কখনো যুদ্ধে যায়নি, তাই সে বিপজ্জনক তো একেবারেই নয়। টেরি 2017 সালে অবসর নিয়েছে, এখন কোনো রেস্তোরাঁয় কাজ করছে। টেরি শুধু দেখতেই পালোয়ান, কিন্তু ভেতর থেকে একদম ফাঁপা। কিন্তু তারা জানতো না যে টেরি ব্ল্যাক অপসের সদস্য ছিল। তার সিভিতে ছিল যে টেরি একজন মিকন্যাপ ছিল, কিন্তু মিকন্যাপের অর্থ না মার্লো জানতো আর না জোনাস। তাই তারা এলিজাবেথকে বলে এই মিকন্যাপের ব্যাপারে সার্চ করতে, কিন্তু ঠিক তখনই তারা দেখে যে টেরি তাদের পুলিশ স্টেশনের সামনে চলে এসেছে। এটা দেখে তারা 3 জনেই অবাক হয়ে যায়। মার্লোর সাথে সাথেই তার পিস্তল নিয়ে টেরির সাথে কথা বলার জন্য পুলিশ স্টেশন থেকে বাইরে আসে। সে ব্যঙ্গ করে বলে, আশা করি তুমি আমার আসল রূপ জেনেই গেছো, আর বিশ্বাস করো এটা নতুন কোনো ব্যাপার না। আমার খুব মজা লাগে যখন নতুন লোকের আমার আসল রূপ সম্পর্কে জানতে পারে। কিন্তু টেরি এতে একদমই ঘাবড়ায় না। টেরি শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে, আমি আপনাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি,
প্লিজ আমার টাকা দিয়ে দিন, যদি না দেন তবে কারোর জন্য ভালো হবে না। মার্লো হেসে বলে, এখন এক বুড়ো রিটায়ার্ড আর্মি অফিসার আমাকে বোঝাবে যে কি ভালো আর কি খারাপ? এটা শুনে টেরি বলে, মনে হচ্ছে আপনি আমার পুরো সিভি পড়েননি। সেখানে একটা শব্দ লেখা ছিল যার অর্থ হলো মিকন্যাপ। এটা শুনে মার্লো অবজ্ঞার সুরে বলে, হ্যাঁ হবে আর্মি কোনো নিয়ম কানুন, কিন্তু এতে আমার কোনো যায় আসে না। ট্যারি মুচকি এসে বলে, সব যায় আসে তো মিকন্যাপেরই। ভেতরে আমরা দেখি এলিজাবেথকে, যে এখন মিকন্যাপ সম্পর্কে জেনে গেছে। সে জোনাসকে আতঙ্কিত হয়ে জানায় যে টেরি কোনো সাধারণ লোক নয়, সে সেই লোক যে কিনা কমান্ডোদেরও ট্রেনিং দেয়। সেই কমান্ডো যারা ব্ল্যাক অপসের জন্য বিপজ্জনক সব মিশন করে। অর্থাৎ এক তো হলো কমান্ডো আর একজন হলো সেই যে কমান্ডোদেরই ট্রেনিং দেয়, যাকে বলা হয় মিকন্যাপ। আর টেরি সেই লোকটাই ছিল। এইটা শুনে জোনাস সাথে সাথে বাইরে আসে, কারণ সে টেরির ব্যাপারে সব জেনে গিয়েছিল। অর্থাৎ এখন মার্লোর জন্য চিন্তা হতে লাগে। কিন্তু ট্যারি ধীরে ধীরে মার্লোর দিকে এগোতে থাকে। এইটা দেখে মার্লো যেই তার পিস্তল বের করে, টেরির সাথে সাথেই তার পিস্তলটা মাত্র 3 সেকেন্ডের মধ্যে খুলে ফেলে এবং তাকে ধরে জোনাসের দিকে এগোতে থাকে। জোনাস তাকে থামতে বলে, কিন্তু টেরি তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনকেই ধরে ঠিক 1.5 মিনিটের মধ্যেই চেয়ারে বেঁধে ফেলে। তখনই সেখানে এলিজাবেথ চলে আসে। টেরি তাকে শান্ত গলায় বলে, তাড়াতাড়ি স্টোর রুমে তালা খোলো, যদি তোমার মার্লো আর জোনাসের জান প্রিয় হয় তবে। এলিজাবেথ ভয়ে কাঁপতে কাঁপতে স্টোর রুম খুলে দেয়। টেরি ভেতরে গিয়ে অবাক হয়ে যায়, কারণ এই পুলিশরা এখানে টাকা থেকে শুরু করে সোনা অস্ত্র বাজেয়াপ্ত করে রেখেছিল, যা তারা ব্ল্যাক মার্কেটে বিক্রি করত এবং টাকা কামাতো। মার্লো এবং তার পুলিশ ডিপার্টমেন্টের সাথে সাথে কোর্টের বিচারক এবং তাদের সব কর্মচারীর ব্যাপারে টেরি জেনে গিয়েছিল। কিন্তু তাকে আপাতত মাইকের জামিন করাতে হবে। তাই তার টাকা নিয়ে এলিজাবেথকে বলে, চলো গাড়ি চালাও, আমি তোমার পেছনে বসবো। এলিজাবেথ তাই করে এবং তাকে পুলিশ স্টেশন থেকে বেশ দূরে নামিয়ে দেয়। কিন্তু টেরি এলিজাবেথের গাড়ি চাবি নিজের কাছেই রেখে দেয়। টেরি বলে, এটা তুমি 1.5 কিলোমিটার দূরে পেয়ে যাবে। এতটুকু বলেই টেরি সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সব পুলিশ এখন টেরিকে হন্য হয়ে খুঁজছে, কিন্তু টেরি অনেক বেশি চালাক এবং উপস্থিত বুদ্ধিসম্পন্ন ছিল। পুলিশরা চাইলেও টেরিকে কিছু করতে পারছিল না। সময় নষ্ট না করে টেরি কোর্টের ভেতর উকিলের কাছে চলে আসে। টেরি তাকে টাকা দিয়ে বলে, চলো তাড়াতাড়ি মাইকের জামিন করিয়ে দাও। টেরি জানতো যে ওই আইনজীবী সব জানে যে আমি পুলিশদের সাথে করেছি, তাই উইলিয়ামস ইচ্ছে করে দেরি করতে থাকে। এই কারণে কোর্টের ভেতর পুলিশরা এসে টেরিকে ধরে ফেলে এবং তাকে সাথে সাথে পুলিশ স্টেশনে না নিয়ে কোর্টের বেসমেন্টের ভেতরে নিয়ে আসে। সেখানে কেবিন টেরিকে বলে, দেখো আমি জানি তুমি মার্লো আর এই সব লোকের মুখোশ খুলতে চাও, কিন্তু বিশ্বাস করো একটা সময় আমিও এদের প্রতি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু আমি একা কিছু করতে পারবো না। এরা চাইলে আমাকে 1 মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। তাই আমি তোমাকে সাহায্য করছি, কারণ তুমি আমাদের সবার চেয়ে শক্তিশালী। তুমি মার্লোর কাছ থেকে কিছুই পাবে না। মার্লো তাই করে যা বিচারক তাকে করতে বলে। তাই এখান থেকে ছাড়া পেলে সোজা বিচারকের কাছে যেও। পরের দৃশ্যে আমরা টেরিকে দেখি যে পুলিশের গাড়িতে বসে মার্লোর বাড়িতে আসে। মার্লোর সাথে সাথে সামনের সিটে বসে এবং তারা একটি হসপিটালের দিকে যেতে থাকে। মার্লো বলে, আমি জানি তুমি আমাদের স্টোর রুম দেখে ফেলেছো, আর বিশ্বাস করো আমি একা দুর্নীতিবাজ লোক নই। এখানে সব পুলিশ এবং কোর্টের সব লোক দুর্নীতিগ্রস্ত। তাই আমি তোমাকে দুটো অপশন দিচ্ছি। প্রথমত, নিজের টাকা নাও আর এখান থেকে পালাও, কিন্তু আমি পেছন থেকে গুলি চালাবো। যদি তোমার লেগে যায় তবে তোমার দুর্ভাগ্য, আর যদি বেঁচে যাও তবে তোমার ভাগ্য। অর্থাৎ দ্বিতীয় অপশন বেছে নাও, টাকা এখানে ছেড়ে দাও আর চুপচাপ এখান থেকে চলে যাও, আমি তোমাকে গুলি করব না। কিন্তু মার্লো এরপর এক চরম সত্য জানায়। সে বলে, অপশন তুমি যাই বাছো না কেন, আমি তোমাকে এটাও জানিয়ে দেই যে মাইক মারা গেছে। এটা শুনে টেরি যেন দুনিয়াটায় দুলে যায়। টেরি মার্লোকে রাগে ফেটে পড়ে বলে, তোমার কারণেই মাইক মারা গেছে। যদি তুমি আমাকে আগেই টাকা দিয়ে দিতে তবে আজ মাইক বেঁচে থাকতো। মার্লো নির্লিপ্তভাবে বলে, আমি তোমাকে একটু স্বাধীনতা কি দিলাম, তুমি তো আমার উপরই দোষ চাপাচ্ছ। মাইক আমার কারণে মারা যায়নি। ইনফ্যাক্ট মাইকের মরাতে কারোই কোনো দোষ নেই। আমি তোমার জন্য এতটুকুই করতে পারি যে যখন মাইক হসপিটাল আসবে তখন তুমি তার সাথে 10 মিনিটের জন্য দেখা করতে পারবে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা দেখি মাইককে, যার মৃত্যু হয়েছে। টেরি তার পাশে বসে অঝরে কাঁদছে, কারণ মাইক তাকে বলেছিল, প্লিজ ভাই আমাকে বাঁচিয়ে নাও। আর টেরি এতটুকু কাজও করতে পারেনি। কিন্তু 10 মিনিট শেষ হয়ে যায় এবং টেরির সাথে সাথেই সামার্সের বাড়িতে চলে আসে। সেখানে সামার্স তাকে জিজ্ঞেস করে, বলো এরপর কি করতে হবে। টেরি চোখে তখন প্রতিশোধের আগুন। সে বলে, এখন আমাকে মাইকের মৃত্যুর বদলা নিতে হবে। পরের দিকে আমরা টেরিকে দেখি যে কারো একটি ট্রাক চুরি করেছে এবং শহর থেকে বাইরে যাচ্ছে।
সাথে সাথে দুটো পুলিশের গাড়ি তার রাস্তা আটকে দেয়। এক গাড়ি থেকে জোনাস বেরিয়ে এসে টেরিকে বলে, এই ট্রাক তুমি কোথায় পেলে? তোমার কাছে তো বিষ খাওয়ার টাকাও নেই, তো এই ট্রাক কিনলে কোথা থেকে? টেরি শান্ত গলায় বলে, এটা আমার এক বন্ধুর ট্রাক। জোনাস ব্যঙ্গ করে বলে, আচ্ছা বন্ধু, তো এর কাগজপত্র দেখাও। যেহেতু টেরির কাছে কোনো কাগজ ছিল না, তাই জোনাস তার উপর আক্রমণ করে। একটি গুলি টেরিকে ছুঁয়ে বেরিয়ে যায়, কিন্তু টেরি একজন এক্স মেরিন, তাকে মাত্র 7 সেকেন্ডের মধ্যে ধরাশায়ী করে দেয় এবং টেরি সেখান থেকে ট্রাক নিয়ে পালাতে থাকে। পুলিশরা এটা দেখে তার উপর চারদিক থেকে গুলিবর্ষণ শুরু করে, কিন্তু টেরি সবগুলি এড়িয়ে সেখান থেকে পালানোর পর সোজা একটি নদীর উপর ট্রাক পার্ক করে তার উপর চড়ে যায় এবং তার উপরে থাকা ব্রিজে উঠে পড়ে। সে সেখান থেকে সামার্সের কাছে যেতে থাকে। সে ফোনে বলে, আমি তোমার দিকে আসছি। এখানে আমরা দেখি সামার্সকে, যে তাকে একটি রেস্তোরাঁয় ডাকে। সেখানে সামার্স টেরি ব্যান্ডেজ করে দেয়, কারণ রেস্তোরাঁর মালিকরা সামার্সের ভালো বন্ধু ছিল, তাই তারা সাহায্য করতে রাজি হয়। টেরি ওষুধ নিয়ে সামার্সকে সাথে করে সোজা বিচারকের বাড়িতে চলে আসে। টেরি কড়া গলায় বলে, যদি তুমি আমাদের দুটো প্রশ্নের উত্তর না দাও, তবে আমি তোমাকে বাঁচার যোগ্য রাখবো না। বিচারক ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমি নিজে সব বলে দিচ্ছি, কিন্তু মনে রেখো আমার নাম যেন না আসে। টেরি বলে, তাড়াতাড়ি বলা শুরু করো। বিচারক বলে, যখনই পুলিশ কোনো সন্দেহজনকে ধরে, অর্থাৎ যার টাকা বা দামি জিনিস পুলিশ দুর্নীতি করে স্টোর রুমে রাখে, তার একটি ভিডিও বানিয়ে নেয়, কিন্তু সেই ভিডিও শুধু মার্লোর বাড়িতেই আছে। আমার কথা মানলে তুমি মার্লোর বাড়িতে যাও এবং বেসমেন্টে থাকা সেই ভিডিও নিজের কাছে রেখে দাও। সেই ভিডিওগুলো এইচডি কার্ডে আছে, সেটা যে কোনো কোর্টে নিয়ে যাও। এতে মার্লোর চাকরি চলে যাবে। চাকরি তো আমারও যাবে, কারণ আমি মার্লোর কালো কাজ ঢেকে রেখেছিলাম, কিন্তু আমি এখন বুড়ো হয়ে গেছি, তাই আমার আর এসবের পরোয়া নেই। এটা শুনে টেরি আর সামার সাথে সাথে মার্লোর বাড়ি চলে আসে। তারা বেসমেন্টের দিকে ঢুকে সব এইচডি কার্ড বের করে নেয়। এবার তারা দুজনে আলাদা পথে বের হচ্ছিল। টেরি নিরাপদে গাড়িতে চলে আসে, কিন্তু সামার্সকে পুলিশ ধরে ফেলে। টেরি দেখে সামার্সের আসতে দেরি হচ্ছে, তাই তার সন্দেহ হয়। পরের মুহূর্তেই টেরি দেখে সামার্সকে কিছু পুলিশের গাড়ি তুলে নিয়ে যাচ্ছে। টেরিও তার গাড়ি আলো নিভিয়ে খুব চালাকির সাথে সে গাড়ি দিকে পিছু নেয়। সে দেখে গাড়িটি একটি নির্জন খামার বাড়িতে গিয়ে থামে। সেখানে তারা সামার্সকে বের করে বেহুশ করার ইনজেকশন দিয়ে অন্য গাড়িতে তুলে নিয়ে যায়। টেরি এটা দেখে সাথে সাথেই তার গাড়ি ফুল স্পিডে চালিয়ে সোজা পুলিশের গাড়িকে ধাক্কা মারে। টেরি বেরিয়ে এসে সেই পুলিশ তিনটিকে জোরদার ঘুষি মারে। টেরি বলে, তাড়াতাড়ি রেডিও অন করো। পুলিশ ভয়ে তাই করে। টেরি রেডিওতে মার্লোকে বলে, কাল সকাল 7টায় র্যাভেল রিজে আমি স্যারেন্ডার করব, কিন্তু বদলে তোমাকে সামার্সকে ছাড়তে হবে। মার্লো বলে, চলো ঠিক আছে, ডিল ডান। পরের দিন সকালে আমরা দেখি সব পুলিশ ফোর্স তাদের পজিশন নিয়ে দাঁড়িয়ে টেরির জন্য অপেক্ষা করছে, কিন্তু মার্লো আর এলিজাবেথ দুজনে পুলিশ স্টেশনে ছিল। আমরা পুলিশ স্টেশনের দৃশ্যে দেখি মার্লোর কাছে টেরি ফোন আসে। টেরি বলে, আমি আমার গাড়িতে বসে আছি, একজন পুলিশ পাঠাও আর আমাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাও। কেবিন ধীরে ধীরে টেরির দিকে এগোতে থাকে, কিন্তু যখন সে কাছে যায় দেখে সেখানে অন্য কেউ নয়, বরং তাদের সেই পুলিশ অফিসার যাকে টেরি গাড়িতে বসে রেখেছিল। আমরা এখানে দেখি টেরিকে, যে তার ট্রাক নিয়ে পুলিশ স্টেশনের স্টোর রুমে দেয়ালে বিশাল গর্ত করে দেয়। তার পরিকল্পনা ছিল ভেতরে গিয়ে সব প্রমাণ জোগাড় করে সেখান থেকে পালাবে, কিন্তু সময় থাকতেই সেখানে মার্লো চলে আসে। টেরি যেহেতু অনেক বেশি প্রশিক্ষিত ছিল, তাই সে মার্লোর উপর নকল বুলেট দিয়ে ফায়ার করে যাতে মার্লো পড়ে যায়। এমন সময় এলিজাবেথও চলে আসে। এলিজাবেথ বলে, দেখো টেরি, আমি এবার তোমাকে ছাড়বো না। কিন্তু টেরি বলে, তুমি শুধু আমাকে একটা উপকার করো, আমার উপর গান পয়েন্ট করো, আমাকে বাইরে নিয়ে চলো। এলিজাবেথ ঠিক তাই করে এবং তাকে নিয়ে আস্তে আস্তে বাইরে আসে। সেখানে জোনাস এলিজাবেথকে বলে টেরিকে গুলি করতে। জোনাস বলে, কেউ জানতে পারবে না আমরা ইচ্ছে করে মেরেছি নাকি ভুল করে, কিন্তু এলিজাবেথ তা করতে মানা করে দেয়। জোনাস নিজেই টেরিকে গুলি করতে যায়, কিন্তু কেবিন এসে তাকে বাধা দেয়। টেরি বলে, আমার কাছে সব প্রমাণ আছে এবং সে কোথাও লুকিয়ে রেখেছে, যদি একে বেড়ে ফেলে তবে সব প্রমাণ পাওয়া যাবে না। এখানে মার্লো চাচ্ছিল টেরি এখনই মারা যাক, কারণ তার খুব রাগ হচ্ছিল। এই রাগের মাথায় মার্লো বিশাল ভুল করে বসে। মার্লোর সাথে সাথে কেবিনের পায়ে গুলি করে দেয় যাতে সবার মনোযোগ সরে যায়। এই সুযোগে টেরি তার ব্যাগ তুলে কেবিনকে টেনে একটি গাড়ির পেছনে নিয়ে আসে। সব পুলিশ টেরির উপর হামলা করতে শুরু করে, কিন্তু টেরি যেহেতু একজন মিকন্যাপ ছিল, সে এক একে সবাইকে হারিয়ে দেয়। সে জোনাসের ওপরও অনেকগুলো হামলা করে তাকে আধমরা করে দেয়। টেরি কেবিনকে নিয়ে এসে গাড়িতে আসে যেখানে পুলিশরা সামার্সকে বেহুশ করে রেখেছিল। সে গাড়িটি হাইওয়ের দিকে ছোটায়। পুলিশ গুলি চালালে গাড়ির একটা চাকা পাংচার হয়ে যায়।
তবুও টেরি হার মানে না, পুলিশরাও পিছু নেয়। মার্লো তাদের গাড়ির সামনে এসে আক্রমণ করতে যাচ্ছিল, তখন এলিজাবেথ মার্লো গাড়িকে ধাক্কা মারে। এতে মার্লোর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। যেহেতু মার্লোই পিছিয়ে পড়েছে, তাই বাকি পুলিশরাও আর টেরি আর কেভিনকে তাড়া করে না। এই সুযোগে টেরি, কেভিন আর সামার্সকে নিয়ে হাসপাতালে চলে আসে। অন্য দৃশ্যে আমরা দেখি এলিজাবেথ মার্লোর উপর পিস্তল ধরে রেখেছে, কারণ এলিজাবেথ জেনে গেছে যে মার্লোকে এখন জেলে পাঠাতে হবে, আর এখানে বিচারকের চাকরিও চলে যাবে এবং তাকেও জেলের ঘানি ঘাটতে হবে। এখানে আমরা হাসপাতালের দৃশ্য দেখি, যেখানে টেরি সেই সব প্রমাণ বুক পকেটে নিয়ে বুক ছিটিয়ে হেঁটে যাচ্ছে, আর এরই সাথে দুর্নীতির বিরুদ্ধে একাই লড়ে জেতা এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও সব দুর্দর্শ মুভির জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।